সুপ্রিয় দর্শক শ্রোতা, আজ ৯ ডিসেম্বর ২০২৪ সোমবার। মুক্তি অনলাইনে নিয়মিত আলোচনা মুক্তির কথার আজকের পর্বে আপনাদের স্বাগত জানাই। আমি শালিমা জান্নাত তমা। নারী জাগরণের অগ্রদূত রোকেয়া সাখাওয়াত হোসেন। আজ এই মহিষী নারীর জন্ম ও মৃত্যু দিবস। রোকেয়া দিবসটি আমাদের কাছে বিশেষ করে নারীদের সামনে এগিয়ে চলার ক্ষেত্রে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তাই ইনস্টিটিউট ফর এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট আইইডির সার্বিক সহায়তায় আমাদের আজকের আলোচনার বিষয় জাগরণ যাত্রায় প্রান্তিক নারী। আমাদের সাথে আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে স্টুডিওতে যুক্ত হয়েছেন আইইডির চেয়ারম্যান বিশিষ্ট চিকিৎসক বিএম-এর সাবেক সভাপতি ডাক্তার রশিদি মাহবুব এবং আইইডির কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য শিল্পী জাহিদ মোস্তফা। অনুষ্ঠানে আপনাদের দুজনকে স্বাগত জানাই। আমাদের আজকের আয়োজনে একটু ভিন্নতা রয়েছে। অনুষ্ঠানে আমাদের সাথে এমন দুজন নারী অনলাইনে যুক্ত হয়েছেন যারা নিজেরা প্রান্তিক অবস্থানে থেকেও আইডির নানামুখী কাজের মাধ্যমে আজ নিজেদের কমিউনিটিতে নেতৃত্ব দিচ্ছেন, নিজের ও কমিউনিটির জন্য রাষ্ট্রীয় ও অন্যান্য সুবিধা আদায়ে সক্ষম। সেই কথা আজ আমরা তাদের কাছ থেকে শুনব। আমাদের সাথে অনলাইনে যশোর থেকে যুক্ত হয়েছেন আইডির সংগঠিত শাপলা নারী দলের সভাপতি হনুফা খাতুন ও ময়মনসিংহ থেকে দোলনচাপা নারী দলের সহসভানেত্রী রাজিয়া খাতুন। আমাদের সাথে ময়মনসিংহ থেকে আরও যুক্ত আছেন জেন্ডার সহ বিভিন্ন বিষয়ে সংবেদনশীল নারী অগ্রযাত্রার সহযোগী ও আইডির সংগঠিত কমিউনিটি ফোরামের নেতা স্বপন সেন। আপনাদের সবাইকে মুক্তির কথা অনুষ্ঠানে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। প্রথমেই আমি জানতে চাইব ডাক্তার রশিদি মাহবুব স্যারের কাছে, সমাজ রূপান্তরে নারী, বিশেষত শহর নগরের প্রান্তিক নারীর অংশগ্রহণকে আপনি কিভাবে দেখেন? অন্যভাবে বললে, কিভাবে এই প্রান্তিক নারীরা সমাজ রূপান্তরে ভূমিকা রাখতে পারে বলে আপনি মনে করেন? আইডি এক্ষেত্রে নারীদের কিভাবে এগিয়ে নিচ্ছে বা নিতে চায়? প্রথম তো কথা হচ্ছে, সমাজে নারীদের একটা ভূমিকা আছে এবং নারীরা এটা পারে, কিন্তু তাদের স্পেস নেই, তাদের দক্ষতা নেই। এখন প্রান্তিক যে নারী গোষ্ঠী, তারা তো অনেক কিছু থেকেই বঞ্চিত এবং অধিকার থেকেও বঞ্চিত। সুতরাং সেই প্রেক্ষাপটে তারা যদি তাদের যেই শব্দটা আমরা ব্যবহার করব, তার যেটা প্রাপ্য সেটার জন্য সে চেষ্টা করে। কিন্তু সেটার জন্য চেষ্টা করতে গেলে তাকে যে জিনিসটা প্রথমেই ভাবতে হবে, সে দক্ষতা তার আছে কি না। দক্ষতা যদি না থাকে তাহলে সে চেষ্টা করে পাবে না। আইডি কিন্তু একটা কাজই করছে এখানে, সেটা হচ্ছে তাদের দক্ষতা বৃদ্ধি করে সমাজে যারা নেতৃত্ব দিতে পারে, অন্তত যে হতদরিদ্র নারীরা আছে, কারণ তাদের সাথে মিলেমিশে তাদের মুক্তির যে পথটা, আর এই মুক্তির পথটা খুব সিম্পল, সেটা হচ্ছে তার অধিকার রক্ষা করা। সেই অধিকার রক্ষাটা হচ্ছে অর্থনৈতিক অধিকার, তার নারীত্বের অধিকার, তার একজন সমাজের যে মানুষ হিসাবে তার অধিকার, এগুলো যদি পারে সেটি। এবং আইডি সেই জায়গাটাতেই চেষ্টা করছে এবং তাদেরকে দক্ষতা বানাবার জন্য আইডির অনেকগুলো প্রোগ্রাম আছে, যেই প্রোগ্রাম থেকে আপনার এরা অনেকেই দক্ষ হয়ে উঠছে। সেটা হয়তো যারা এখানে বিভিন্ন সেন্টার থেকে আছে তাদের কাছ থেকে আপনারা শুনতে পাবেন। স্যারের কথা ধরে ময়মনসিংহ থেকে রাজিয়া খাতুন, আপনার কাছে আমার প্রশ্ন, আপনারা কি একই কারণে দল গঠন করেছেন? আসলে দল গঠন হয়েছে আমরা ভালো করে জানতে চাই, বুঝতে চাই নারীরা কিভাবে স্বাবলম্বী হবে, সেগুলো জানার জন্য। নারীরা কি করে স্বাবলম্বী হতে পারবে, সরকারি বেসরকারি প্রতিষ্ঠান থেকে কিভাবে সুযোগ সুবিধাগুলো নারীরা পাবে, এগুলো জানতে পারি ওইখান থেকে। তারপরে হচ্ছে একসাথে 20 জন মিলে আমরা একটা দল গঠন করছি, ওইখানে 20 জন মিলে 20টা কথা বলা যায়, সবাই সবার মন খুলে কথা বলতে পারে, কি করতে পারে, এগুলো আমাদের দল থেকে আমরা সবাই পাই। তারপরে বিভিন্ন ধরনের সমস্যা নিয়েও দলে কথা বলা হয়, যেগুলো আমরা জানতাম না সেগুলো সবার মাধ্যমে জানা হয়, আইডির মাধ্যম থেকে জানা হয়। আইডির দল গঠন করে আমরা এখন সবাই অনেক ভালো জানি, বুঝি, এমনকি সরকারি বেসরকারি প্রতিষ্ঠান থেকে সুযোগ সুবিধা আনার, এগুলো আমরা এখন আনতে পারি, করতে পারি।
দল গঠন করে আপনাদের কি কি লাভ হয়েছে বলে আপনারা মনে করেন? দল গঠন করে আমার লাভ হয়েছে, আমি এখন মানে নিজের কথা বলতে পারি, সমাজে একটা আছে। তারপরে হচ্ছে আপনার আমি এখন রোজগার করতে পারি আইডির মাধ্যম থেকে, সেলাইয়ের প্রশিক্ষণ নিয়ে সেলাই কাজ করি। ওইগুলোর পরে হচ্ছে আবার আইডির মাধ্যম থেকে 10 মাস ব্যাপী তো আমি একটা ফিজিওথেরাপির উপরে প্রশিক্ষণ নেই। ওইটার পরে ওই প্রশিক্ষণ শেষে ওইখানে আমি এখন কাজ করতেছি, এমনকি একটা ভালো অ্যামাউন্টে কাজ করতেছি, পাশাপাশি 2টা পেশেন্ট দেখতেছি। দল গঠন করে এগুলো আমার অনেক ভালো হয়েছে। দল গঠন করাতে শুধু আমার না, আমার এলাকারও যারা এই দলে আছে তাদের সবাই কেউ না কেউ কোনো না কোনো কাজের সাথে জড়িত আছে। কেউ চালের ব্যবসা করতেছে, কেউ দর্জি কাজ করতেছে, কেউ হচ্ছে আপনার শপিং ব্যাগ তৈরি করতেছে। এরকম বিভিন্ন কাজের সাথে সবাই জড়িত আছে। দল গঠন করে আমাদের সবাই স্বাবলম্বী হতে পেরেছি। পরিবারের সিদ্ধান্ত গ্রহণে আপনাদের অংশগ্রহণ কেমন এবং কিভাবে? হ্যাঁ, পরিবারে আমি সিদ্ধান্ত নিতে পারি। সবাই এখন আমাকে, যেহেতু আমি আয় করি, কাজ করি, তার জন্য সিদ্ধান্ত নিতে পারি। সবাই যখন একটা বিষয় নিয়ে বসে সবাইকেই ডাক দেওয়া হয়, আমাকেও ডাক দেওয়া হয়। আমাকেও জিজ্ঞেস করে যে আমি আর কি চাই। যেমন আমার মেয়েকে স্কুলে ভর্তি করার সময় বলছিল কোন স্কুলে ভর্তি করবে, তখন আমি বলছিলাম যে আমি এই স্কুলে ভর্তি করতে চাই, তখন আমার মেয়েকে ওই স্কুলে ভর্তি করানো হয়। এমনকি যে কোনো বিষয়েই আমাদের সিদ্ধান্ত নেওয়া হয়, আমরা দিতে পারি। এমনকি ওইটা অনেক সময়, সব সময় মানে আপনার করা হয়, ধার্য করা হয়, মূল্যায়ন করা হয়। যেটা আগে হইতো না সেটা এখন হয়। এবার আমি চলে যাব জনাব জাহিদ মোস্তফার কাছে। আমরা জানি আপনি একজন শিল্পী, একজন কবি ও একজন সমাজকর্মী। আজ 9 ডিসেম্বর রোকেয়া দিবস। এদেশের নারী জাগরণে রোকেয়া সাখাওয়াত হোসেনের অবদান অসামান্য। আপনি বলবেন কি আজকের প্রান্তিক নারী, বিশেষ করে শহর নগরের অবহেলিত ও বিভিন্ন জাতিগোষ্ঠী নারীদের জন্য শিল্পী, সাহিত্যিক, কবি, সাংস্কৃতিক কর্মী ও সমাজকর্মীদের ভূমিকা কি হওয়া দরকার? হ্যাঁ, সত্যি আজকে বেগম রোকেয়া দিবস। নারী জাগরণের সবচেয়ে অগ্রণী ভূমিকা যদি কারো থাকে এই বাংলায়, সেটি বেগম রোকেয়া করেছিলেন। এবং সেই অনগ্রসর সময়ে তিনি স্কুল করে নারী শিক্ষার আলো জ্বেলেছিলেন আমাদের সমাজে। সেই জন্য তার স্মৃতির প্রতি আমি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি। আপনি প্রশ্ন করেছেন যে শিল্পী সাহিত্যিকদের কি অবদান থাকতে পারে নারীদের উন্নয়নে, বিশেষ করে অবহেলিত নারী যারা। আসলে আমরা আমাদের শিল্প সাহিত্য চর্চার মধ্যে কিন্তু আমরা এই বিষয়গুলোকে নিয়ে আসি বিভিন্নভাবে। যেমন কারো লেখায় আসে, কারো ছবি আঁকায় আসে। অবহেলিত নারীর ছবি যেমন আসে, তেমন গল্প উপন্যাসেও আসে। এবং আপনারা দেখবেন যে গল্প উপন্যাসে সেই চরিত্রগুলো, সেই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাসগুলো দেখেন, সেখানেও কিন্তু সেই অবহেলিত নারীদের কথা, সেই সমাজে সংসারে তারা কিভাবে অবহেলিত সেই কথাগুলো এসেছে। এবং একটা সচেতনতা বোধ কিন্তু মানুষের মধ্যে তৈরি হয়েছে এগুলো পড়তে পড়তে। এবং এখনকার সাহিত্যে যদি আপনি দেখেন, আমাদের এইখানে বাংলাদেশে যারা বড় সাহিত্যিক বা যারা এটা নিয়ে কাজ করছেন, তাদের লেখার মধ্যে দেখবেন যে সেগুলোর সেই ভাবনাটা কিন্তু সেই অনগ্রসর জায়গা থেকে কিন্তু একটা অগ্রসর ভাবনার জায়গায় কিন্তু আমরা চলে এসেছি। তার মানে হচ্ছে যে সমাজে পরিবর্তন হচ্ছে, রূপান্তর হচ্ছে। সেই রূপান্তরের যে প্রক্রিয়া, সেটা শিল্পীদের কাজকেও স্পর্শ করছে। আজকে আমরা আমাদের কাজে, আমাদের চিন্তায়, আমাদের ভাবনায় আমরা অনগ্রসর নারীদেরকে সামনে আনার চেষ্টা করছি বিভিন্নভাবে। এখন একটা জিনিস হলো যে এই অনগ্রসর যারা, তারা তো আসলে লেখায় পড়ায় বা এখনও পর্যন্ত হয়তো এই জায়গাটায় তাদের একটা গ্যাপ আছে আমাদের সাথে, যে তাদের সাথে আমাদের সরাসরি সংস্রব যেটা, সেটা ঘটছে না। কিন্তু আমার মনে হয় যে এইটা দ্রুতই আমরা কাটিয়ে উঠতে পারবো, কারণ শিক্ষার হারটা বাড়ছে, নারীরা শিক্ষার ক্ষেত্রে আরও অগ্রসর হচ্ছে। এবং আমার মনে হয় যে তারা যখন শিল্প সংস্কৃতি সম্পর্কে কিছুটা হলেও জানতে পারবে, তখন হয়তো এই গ্যাপটা অনেকটাই কেটে যাবে। তবে আমরা কাজ করছি, এটাই সবচেয়ে বড় কথা। রোকেয়া সহ নারী অগ্রযাত্রার সকল পথিকৃৎ জনদের কথা ও কাজকে আমরা কিভাবে মানুষের কাছে পৌঁছে দিতে পারি? মানুষের কাছে পৌঁছানোর যে বিষয়টা, সেটা হচ্ছে যে খুব সহজভাবে, খুব সাবলীলভাবে যদি আমরা আমাদের আলোচনায়, আমাদের লেখায়, আমাদের কথায়, সব কিছুতে আমরা সেটা আনতে পারি,
তাহলে কিন্তু সেটা একেবারে ঘরে ঘরে মানুষের কাছে পৌঁছে যাবে। এটার সাথে শুধুমাত্র আমরা শিল্প সাহিত্য সংস্কৃতি না, আমাদের আসলে রাজনীতিটাও জড়িত, এবং আমাদের যারা সমাজ বিনির্মাণের কাজ করেন তাদেরও একটা যুক্ততা থাকা দরকার বলে আমি মনে করি। এবং এই সামগ্রিক সমন্বয়ের মধ্য দিয়েই কিন্তু তাদের চিন্তা, তাদের চেতনাকে কিভাবে অগ্রসর করা যায় সেইটা আমরা পৌঁছে দিতে পারি। এবং এই ক্ষেত্রে আমরা চাই যে আমাদের অনগ্রসর নারী সমাজও তারা কিছুটা এগিয়ে আসুন, এবং এগিয়ে আসার ক্ষেত্রে সমাজে যারা ক্ষমতাবান মানুষ তাদের ভূমিকাটা এখানে রাখতে হবে। তাহলে কিন্তু আমাদের সাথে শিল্পী সাহিত্যিকদের সাথে যে গ্যাপটা, যে জায়গাটা, সেটা অনেকটাই ঘুচে যাবে বলে আমি বিশ্বাস করি। আপনাদের এই ধরনের কোনো উদ্যোগ আছে কিনা, থাকলে কিভাবে করছেন? হ্যাঁ, আইডির উদ্যোগ আছে, কারণ আইডির কার্যকরী সদস্য হিসেবে আমরা যখন বিভিন্ন সভায় মিলিত হই এবং আমরা দেখি যে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড তারা নিয়েছেন প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে, বিশেষ করে নারী সমাজের মধ্যে। এই যে আজকে যেমন আমরা একজন নারীর কথা শুনলাম এবং আরেকজন নারীর কথা শুনব যিনি প্রান্তিক জনগোষ্ঠীকে নিয়ে বা নারীদের উন্নয়ন নিয়ে কাজ করছেন, এবং একজন নারীর কাছ থেকে তো শুনলাম যে তিনি এখন ফিজিওথেরাপি শিখেছেন এবং এটা আইডি শিখিয়েছে তাকে। ফিজিওথেরাপি শিখে যেটা হচ্ছে যে তিনি আয় করছেন, এবং আয় করার কারণে কিন্তু তার পরিবারে তিনি একটা সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা অর্জন করেছেন। হ্যাঁ, এই যে যোগ্যতা পেয়েছেন। তো আসলে এইটাই আসলে প্রক্রিয়া, এবং এই প্রক্রিয়ার ভিতর দিয়ে কিন্তু আমাদের নারীরা আমাদের সামনে চলে আসবে এবং সমাজে অবদান রাখতে পারবে। এবারে যশোরের হুনুফা আপার কাছে জানতে যাচ্ছি, আপনাদের কি কি কার্যক্রম রয়েছে? আমাদের আছে কমিউনিটি ফোরাম, আছে কিশোরী দল, এরপর আছে যুব ফোরাম, ক্লাস্টার। আমরা এইসব মাধ্যমগুলো আসলে কাজ করি সব নারী সদস্যরা। যেখানে হচ্ছে কিছুদিন আমরা ফেস করেছি যে মেয়েদের ডাকলে তখন অনেক মেয়েরা বাইরে আসতে চেত না, কিন্তু এখন আমরা পুরুষ দলকে যখন আমাদের ভিতরে নিয়ে আসতে পেরেছি, আমাদেরই একটা প্রাণের দাবি ছিল যে আমাদের যারা পুরুষ আছে তাদেরকে হচ্ছে একটা দল করা হোক তাদের নিয়ে, এবং সেখানে তারা আমাদের ভিতরে আসবে এবং দেখবে যে আসলে আমরা কি কাজ করি। যখনই কোনো মহিলাকে ডাকতে যাওয়া হতো তখন তার স্বামী বলতো কিসের মিটিং, ওখানে যেতে হবে না, এরকম বলে হচ্ছে অনেক অপমান করতো, যা আমারও খারাপ লাগতো এবং ওই মহিলাও ভয়তে, তার স্বামীর ভয়তে হয়তো আসতো না। কিন্তু এখন মহিলারা তো আসেই, সাথে তাদের স্বামীরাও এসে, তাদের ছেলেরাও এসেও হচ্ছে মিটিং করছে, দেখছে আসলে আমাদের কি কার্যক্রম, আমাদের সহযোগিতা করছে। বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান, বেসরকারি প্রতিষ্ঠানে আমরা যে সমস্ত সুযোগ সুবিধা পাওয়া যায় সেগুলো আগে তো জানতাম না, আইডির মাধ্যমে জানতে পারি। তারা যখন মিটিংয়ে যায় বিভিন্ন সুবিধাগুলো আছে এগুলো আমাদের জানিয়েছে, যার কারণে আমরা জানতে পেরে সেই সমস্ত জায়গায় যে আমরা দরজায় কড়া নেড়ে তাদের কাছে আমাদের সহযোগিতা পাওয়ার জন্য আমরা আবেদন করি, এবং অনেক জায়গায় আমরা সুফলও পেয়েছি। অনেক সুফল পেয়েছি বলতে মনে করেন অনেক বিধবা ভাতার কার্ড আমাদের হয়েছে, বয়স্ক ভাতা হয়েছে, প্রতিবন্ধী ভাতার কার্ড হয়েছে, এরপর মাতৃত্বকালীন যে ভাতাটা পায়, দুধের ভাতা পায় বাচ্চারা, এটা আমরা আনতে পেরেছি আমাদের সদস্যদের জন্য। আর এরপরও এলাকার জন্য, অনেকের জন্য এই কাজটা আমরা করতে পেরেছি। সাথে সাথে আমাদের বেসরকারি প্রতিষ্ঠান যদি বলেন, তবে ইউএনডিপির মাধ্যমে আমরা মনে করেন 10 টাকা করে তারা আমাদের কাছে সঞ্চয় নিয়েছে, কিন্তু তারা আমাদের অনেক মহিলাকে 5,000 টাকা করে হচ্ছে অর্থ বরাদ্দ দিয়েছে ব্যবসা করার জন্য, হাঁস মুরগি পালন করতে দিয়েছে, গাছ দিয়েছে, এবং আমাদের উন্নয়নের জন্য আমাদের এলাকার রাস্তাঘাটগুলো আমরা তাদের দিয়ে করিয়ে রাখতে পেরেছি। এটা আমাদের একটা বড় পাওয়া, এবং সেখানে আমরা নেতৃত্ব দিয়েছি। আমি নিজে একটা দলের টাকা পয়সা তুললে সেখানে জমা দিতাম, এবং পরে আমি ওখানে 3 জন যে নেত্রী থাকে তার ভিতরে একজন ছিলাম সেক্রেটারি হিসেবে। এখন অবশ্য সেটা নেই, এটা পেয়েছি বেসরকারি প্রতিষ্ঠান থেকে। এরপর মহিলা অধিদপ্তর আছে, আইডি আমাদের সর্ব আগে তারা আমাদের ঘর থেকে বের করে নিয়ে আসছে, প্রশিক্ষণ দিয়েছে, যার কারণে আজকের হুনুফা আমি এখানে এসে কথা বলতে পারছি। আসলে আইডি যদি না থাকতো এটা সম্ভব হতো না। আইডির মাধ্যমে মনে করেন প্রথমে 2004 সাল থেকে তারা আমার হাত ধরে, সেই হাত ধরার প্রেক্ষিতে মনে করেন আমারও ইচ্ছা ছিল, আর তাদের হাত পেয়ে আমি মনে করেন হাত শক্ত করে ধরে রেখেছি, ছাড়িনি। আশা করছি যে আগামীতেও যেন তারা আমাদের হাত ছেড়ে না দিয়ে যায় এই অবস্থায়, তাহলে কিন্তু আমরা ধপ করে পড়ে যাব। এখন এই হুনুফা আর থাকবো না হয়তো,
তারা যদি আরো অনেকদিন আমাদের সাথে থাকে, আমরা আরো উঁচু পর্যায়ে যেতে পারি, যেখানে আমাদের প্রান্তিক নারীদের কোনো মূল্যই নেই। তৃণমূল পর্যায়ে আমরা, আমাদের কে চিনত, আমাদের চেনার মতো কোনো সেরকম পরিচিতি আসলে ছিল না। আইডি আমাদের হাত ধরার কারণে এখন আমরা মনে করেন যে স্বাবলম্বী। আমি নিজে আমার নিজের কথা বলতে পারি এবং আমার দলের কথাও বলতে পারি গর্ব করে, যে আইডির প্রশিক্ষণ, আমি নারী উদ্যোক্তার প্রশিক্ষণ পাওয়ার পর থেকে আমার মাথায় আসে যে আমি ব্যবসা করবো, আমাকে স্বাবলম্বী হতে হবে, আমার আয়ের সাথে যুক্ত হতে হবে, এবং সেটা আমি করেও ছেড়েছি। আমার অদম্য ইচ্ছা আমাকে আটকায় রাখতে পারেনি। আমি মনে করেন যে সেই 150 টাকা পুঁজি থেকে শুরু করে এখন আল্লাহ দিলে ভালো একটা পর্যায়ে আছি। সাথে সাথে আমার যে বোনরা আছে যশোরের, অন্তত আমার দল বাদেও আরো দল আছে, যশোরের যে সমস্ত নারীরা আছে বা যারা নেতৃত্ব দিচ্ছে, তারা আমার মতোই আসলে সবাই কাজের সাথে যুক্ত হয়েছে, আয়ের সাথে যুক্ত হয়েছে, সংসারে তাদের মতামত দিতে পারছে এবং তাদের অনেক মর্যাদা বেড়েছে। যেমন আগে কোনো কিছু হলে আমাদের তো কেউ ডাকতোই না, এখন জানে যে ওরা একটা নারী সংস্থার সাথে আছে, আইডির সাথে আছে, কোনো কিছু সমস্যা হলে, বাল্য বিবাহ হচ্ছে, মনে করেন কোনো সংঘাত হচ্ছে, নারী নির্যাতন হচ্ছে, মারা ধরা করতেছে স্ত্রীকে, তাহলে আমাদের ডেকে নিয়ে আসেন তো শিগগিরই, ওখানে এটা হচ্ছে, আপা তাড়াতাড়ি আসেন, চলেন আমাদের সাথে যেতে হবে। আমরা যখন পারি না তখন মিটমাট করতে, তখন আমরা আইডির সহযোগিতা নিই, আইডি আমাদের বিভিন্ন আইনের ব্যবস্থা করে দেয়, আইনের সহায়তা দেয়। এই পর্যন্ত আপনারা ব্যক্তিগত ও দলগতভাবে কোনো রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বা বেসরকারি প্রতিষ্ঠান থেকে কোনো সহায়তা বা সুবিধা পেয়েছেন কিনা? কারা এসব পেতে সাহায্য করেছে? আসলে ব্যক্তিগতভাবে যদি হয়, আমার একটা লোন, মনে করেন আমি একজন ব্যবসায়ী, আমার তো মূলধনের দরকার আছে, কিন্তু আমি ব্যবসাটা করতে যে অনেক মনে করেন যে মূলধনের সমস্যায় পড়ে গেছি, তখন আমি সোনালী ব্যাংকে যে আবেদন করি লোনের জন্য, কিন্তু আমাকে সেখানে পাত্তাই দেওয়া হয় না। এরপর আমি আইডির যারা এখানে কর্মকর্তা আছে, পরিচালক, তাদের মাধ্যমে তাদের নিয়ে যেয়ে কথা বলে তারপর আমার সেই লোনটার ব্যবস্থা করা। বর্তমানে আমার এখন সেখানে 1 লাখ টাকা লোন চলছে। এটা হচ্ছে আমার ব্যক্তিগত। এবং দলগত যদি বলেন, তাহলে দলগতভাবে তো আমি বললামই যে আমরা এই যে ইউনিডিপির যে কাজটা করেছি, এটা কিন্তু হচ্ছে আমার দলগতভাবেই হয়েছে, কারণ দলের এখানে যে দলের লোকেরা তারাই ওই সব জায়গায় অংশগ্রহণ করেছে এবং সেই কাজটা হয়েছে। এটা হচ্ছে বেসরকারি। আর সরকারি বলতে গেলে ওই যে বয়স্ক ভাতা, দুধের ভাতা, তারপর সমাজসেবা যে অফিসগুলো যাওয়া আসা করে। এরপর আমরা 25 জন নারী একসাথে গিয়েছিলাম যশোরের শিশু মঙ্গল হচ্ছে স্বাস্থ্য কেন্দ্রে, সেখানে মা ও শিশু কল্যাণ কেন্দ্রে, সেখানে আমরা একসাথে আইডির মাধ্যমেই, আইডির এক আপাই আমাদেরকে সবাইকে নিয়ে গেছিল, সেখানে আমরা ভায়া টেস্ট করছিলাম, যেটা আইডির কথা শুনেই তারা আমাদের খুব ভালোভাবে আপ্যায়ন করেই আমাদের একভাবে দেখেছে। এটা হচ্ছে আমাদের পাওয়া। এরপর আমরা চেম্বার অফ কমার্সের সাথেও মনে করেন আইডির মাধ্যমেই যোগাযোগ, আইডি আমাকে নিয়ে গেছিল যে এখানে আপনি হন, এই যুক্ত হন। তারপর ওখানে যাই, আমি ওখানে 2-3টা প্রশিক্ষণও করি, সেখানেও নারী উদ্যোক্তা প্রশিক্ষণ করি এবং ওখানে আমি সদস্য হয়েছিলাম জেলা ভিত্তিক। কিন্তু পরবর্তীতে আর দেখি যে ওখানে আসলে বড় লোকদের আনাগোনা আর বড় লোকদের ভিড়ে আমরা এই প্রান্তিক নারীরা আসলে হারিয়ে যাই, এই কারণে আর তাদের সাথে যাওয়া হয় না। কিন্তু আইডি আসলে নিয়ে গেছিল বলে আইডির মাধ্যমেই মনে করেন এইসব জায়গাগুলো আমরা যেতে পারি। তবে সরকারি হসপিটালে মনে করেন ওষুধ, আমার এক সদস্য সিজার করছিল, তার জন্য আমরা আইডির মাধ্যমেই দরখাস্ত করে মনে করেন যে 2000 টাকার ওষুধ বের করে দিতে পারছিলাম। এরপর আমরা নিজেদের উদ্যোগে, দলীয় উদ্যোগে মনে করেন কিছুদিন আগে আমরা সামাজিক বনায়ন থেকে গাছ নিছি, যে অনেক গরম পড়ে, আসলে গাছের দরকার আছে, গাছ কাটার কারণে এরকম হয়তো প্রকৃতি আমাদের সাথে এরকম করছে। এই জন্য আমি নিজ উদ্যোগে সবাইকে বলি এবং আইডিকে বলি, আমাদের যারা মেয়েরা আছে, যারা নারীরা আছে, আমার বোনদের, তাদের আমি সবাই জানাই, আইডির মাধ্যমে জানিয়ে আমরা হচ্ছে এই সামাজিক বনায়নের কাছ থেকে আমরা গাছ নিয়ে আসি, সবাইকে দিয়ে এবং সে গাছটা লাগাই যাতে আমরা সুস্থ একটা পরিবেশ পাই। ডাক্তার রশিদি মাহবুব, বৈষম্যহীন সমাজের কথা অনেকদিন থেকেই বলা হচ্ছে, আজ সেই প্রত্যাশা জনমনে অবস্থান করে নিয়েছে। এই জনভাবনার সাথে আপনাদের সংস্থার কাজের কি ধরনের মিল রয়েছে বলে আপনি মনে করেন? একটি বৈষম্যহীন সমাজে আজকের প্রান্তিক নারীকে আপনি কেমন দেখতে চান? এই অর্গানাইজেশন, এটা কিন্তু প্রথমে আমাদের যে ব্যাপারটা এসে দাঁড়াচ্ছে, সেটা ছিল ক্ষমতাহীন মানুষদেরকে ক্ষমতায়িত করা, এবং তারপরে এটা হচ্ছে বিশেষভাবে নারী ক্ষমতায়ন।
নারী ক্ষমতায়ন যদি না যায়, কারণ নারী ক্ষমতায়ন মানে নারীকে এম্পাওয়ার্ড করা, সিদ্ধান্ত মেকিং, আর্নিং, এগুলোর ব্যাপারে। এবং সেখানে আমাদের কতগুলো প্রোগ্রাম আছে। প্রোগ্রামগুলো হচ্ছে যেমন এই নারীকে স্কিল নারীতে করা, যাতে সে কিছু কামাতে পারে। আর যখনই সে এম্পাওয়ার্ড হবে উইথ আর্নিংস, যেটা হচ্ছে ইকোনমিক্যালি, তখন কিন্তু তার সিদ্ধান্তটা কার্যকরী করতে পারবে। এবং এটা হচ্ছে আমাদের মূল জায়গাটা। এবং এই জায়গাতে যেমন আমরা যদি একটা একটা করে বলি, এটা যেমন কমন পিপলদের আছে, পশ্চাৎপদ যে সমস্ত নারী, আদিবাসী যে নারী, তাদেরকেও এটাতে ইনভলভ করা হয়েছে। সেই ইনভলভ করতে গিয়ে আমরা দেখেছি এরা কিন্তু বিচ্ছিন্নতা মানে তাদের সাথে কিন্তু মূলধারা সমাজের যোগাযোগ নাই। আর যোগাযোগ নাই বলে কিন্তু বিশ্বাসযোগ্যতাটাও কমে যায়। আর দুইজনের যেহেতু সামাজিক প্রেক্ষাপট, অর্থনৈতিক প্রেক্ষাপট ভিন্ন, সেখানেও কিন্তু ওই কাজগুলো তাদের হয় না। তখন আমরা কতগুলো প্রোগ্রাম যেটা নেই, আগে একটা প্রোগ্রাম ছিল যে এদেরকে স্কিল করে ছেড়ে দিলে বাজারে তারা করতে পারবে, কিন্তু দেখা গেলো দ্যাটস ফেল। কারণ স্কিল করে দিলেও তার স্কিল যে ম্যানেজ করবে বা বিক্রি করবে সেই জায়গাটা নেই। তখন আমরা আরেকটা উপায় এটাকে নিলাম, সেটা হচ্ছে যে তাকে, যেটা আমাকে যদি বলতে বলেন, সেটা হচ্ছে অ্যাপ্রেন্টিস হিসাবে তাদেরকে তাদের সাথে ট্যাগ করা। সেই ট্যাগ করার প্রেক্ষাপটে আমরা ফাইন্যান্স করব, কিন্তু যেখানে সে কাজ করবে সে যদি ওখানে স্কিলফুল হয় এবং সেখানে যদি কনফিডেন্স বিল্ড আপ করতে পারে, সে কিন্তু অন্য জায়গায় এম্পাওয়ারমেন্ট হতে পারবে। সুতরাং পশ্চাৎপদ যে ব্যাপারটা থাকে তাদেরকে সামনে টেনে আনার এটি আমাদের কতগুলো প্রোগ্রাম আছে। প্রথম কথাটা হচ্ছে সব মানুষ সমান, এভরিবডি হ্যাজ গট হিজ ওন রাইট অ্যাকর্ডিং হিজ অ্যাবিলিটি। সুতরাং এটা আমাদের চিরন্তন যাওয়া। কিন্তু কনফ্লিক্টটা কিন্তু এইখানে হয়, কারণ ও যদি শোষণমুক্ত, ওকে যদি এম্পাওয়ার্ড না করেন, ও শোষণমুক্ত হতে পারবে না। আর শোষণ যখন হয় তখন কিন্তু আপনার সমাজ কিন্তু যারা শাসন করে তারা কিন্তু এদেরকে শোষণ করে এবং তাদেরকে ওই পর্যায়েই রাখতে চায়। সুতরাং মূল দ্বন্দ্বটা কিন্তু শোষণ এবং শোষকের মধ্যে। সুতরাং এই জায়গাটাই আমাদের মূল জায়গা, যে ওকে নিজকে যদি ক্ষমতায়িত করতে পারে তখন এই রাইটটা নিয়ে সে কাজ করতে পারবে। আমি তাকে দিয়ে আমি পারবো না, তার রাইটটা তাকেই বের করে নিতে হবে। হনুফা আপা, আপনি বা আপনার দলের কোনো সদস্য আছেন বা এমন কোনো ঘটনা আছে যে আইডি সংগঠিত দলে এসে বড় নেতা হয়েছেন বা আর্থিকভাবে উন্নতি করেছেন, অথবা আপনাদের জীবন বদলে গেছে, এমন কোনো গল্প আছে কি? সেটা যদি বলেন তাহলে তো আমি নিজে একটা উদাহরণ, মনে করেন যে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে কিন্তু আমার কোনো ত্রুটি নাই। আমি সেই 2004 সাল থেকে আজ পর্যন্ত মনে করেন যে যত রকম সভা সমাবেশ মিটিং আছে, আমি নিজ উদ্যোগেই এবং সবকিছুর আগে আমার যত কাজ থাকুক কিনা কেন, আমি কিন্তু সবসময় নিজেই নেতৃত্ব দিয়ে থাকি এবং বিভিন্ন মঞ্চেও আমাকে আহ্বান করা হয় বক্তৃতা দেওয়ার জন্য। আসলে এটা নেতৃত্ব কিনা আমি জানি না, কিন্তু আমি এটা করেছি এবং করতে সক্ষম। সাথে সাথে আমার অন্য বোনরাও আমার সাথে যায় এবং দলীয়ভাবে তারাও আমাকে উৎসাহ দেয়। এবং আরো 2 জন নারী নেত্রী আছে যারা আমার পরেই তারা স্থান পায় এবং তারাও বিভিন্ন কাজের সাথে, সামাজিক কাজের সাথে সংযুক্ত আছে, আইডির সাথে আছে। এবং আমার মনে করেন যে 2 ছেলে মেয়ে। আমার ছেলে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়ে। এটা আসলে আইডির সাথে যদি আমি যুক্ত না হতাম, তাহলে আর এই দলটা যদি না করতাম, হয়তো বুঝতামই না লেখাপড়ার অত মর্মতা। এখানে এসে সবার সাথে মিশে বুঝে মনে করেন যে ছেলে মেয়েকে এভাবে লেখাপড়া, এবং ছেলে ওখানে পড়ছে আর মেয়ে এবার এই যে মেডিকেল অ্যাডমিশন পরীক্ষা দেবে। এটা মনে করেন আমার আর আমার দলের আরো যারা আছে বোনরা, তাদের ছেলে মেয়েরাও সবাই পড়াশোনা করছে, ভালো ভালো পর্যায়ে তারাও আছে, সরকারি বেসরকারি সব প্রতিষ্ঠানে তারা পড়াশোনা করে। আমরা সবসময় যাদের ছেলে মেয়ে স্কুলে পাঠায় না তাদের যে আমরা সহযোগিতা করি, যে স্যারদের সাথে বলে দিয়ে আসি যে একটু বেতন কম নেন অথবা একটা ড্রেস দেন, গিফট বইটা, অনেক সময় গাইড টাইড এগুলো লাগলেও তাদের বলে আমরা এনে দিই। আমরা সাথে করে যে ভর্তি করে দিই, যারা
পড়াশোনা করতে ইচ্ছুক তাদের জন্যই। আবার অনেকে আছে যে ওই টাকা পয়সার দোহাই দেখায় পড়বো না, কিন্তু কোনো জায়গায় নিয়ে গেলেও তারা যেতে চায় না, তাদের হিসেবটা তো আলাদাই এসে যায়। ময়মনসিংহ থেকে কমিউনিটি ফোরামের নেতা স্বপন সেন, আপনি বলবেন কি আপনারা কারা কারা এই কমিউনিটি ফোরামে আছেন? আমি স্বপন চন্দ্র সেন, পলাশপুর আবাসন প্রকল্পে বসবাস করি। আমি কমিউনিটি ফোরামের একজন সদস্য। আমাদের কমিউনিটি ফোরামের আমরা যে কমিটিটা রয়েছি তাদের মধ্যে আমাদের সেখানে যারা বসবাস করি আছি আমরা, আর যেমন শিক্ষক, ধর্মীয় নেতা, জনপ্রতিনিধি, নারী পুরুষ মিলিয়ে আমরা সেই কমিউনিটি ফর্মে একটি কমিটি করেছি, বা ওই কমিটিতে আমরা 25 জন, নারী কমিটিতেও 25 জন থাকে, আমাদেরও এই কমিউনিটি ফোরামের 25 জন সদস্য। আমরা সকল ধর্ম মিলিয়ে আমরা এই কমিটিটা প্রণয় করেছি সমাজের ভালো কাজ করার জন্য। নারীদেরকে আপনারা কিভাবে সহায়তা করছেন? নারীদের সহায়তায় যেমন আসলে নারীরা অনেক কিছুই জানে না, তারা বুঝতো না। আমরা নারীদের সহায়তায় কাজ করি, যেমন সরকারি বেসরকারি যে অনুদানগুলো আসে বা কিভাবে কি করতে হয়, যেমন যুব উন্নয়নে প্রশিক্ষণ দেয়, সেই প্রশিক্ষণ, সেলাইয়ের প্রশিক্ষণ, আমরা ওই সমস্ত কাজগুলো তাদেরকে নিয়ে করি। বা বড় একটা ইউনিটি আমরা তৈরি করেছি, সেই ইউনিটির মাধ্যমে নারীরা যাতে এগিয়ে যেতে পারে, তারা সংসারের কাজ করে যাতে আয়ের একটা উৎস তারা নিতে পারে, সেইগুলা কাজেই তাদেরকে আমরা যুক্ত করি। জনাব জাহিদ মুস্তফা, আপনার কাছে আবারও ফিরছি। আমাদের বলবেন কি সমাজ রূপান্তরের নানামুখী কাজের মধ্যে আপনারা একটি ফোক সেন্টার ডেভেলপ করতে চেষ্টা করছেন। এখানে কি ধরনের কাজ হয়, কাদের নিয়ে কাজ করেন, এবং এসবের সাথে নারী জাগরণের যাত্রার যে কথা আপনারা সবসময় বলেন তার সাথে এই সকল কাজের যোগসূত্র যদি তুলে ধরতেন। এটা আসলে মানে ফোক সেন্টার হলেও নামে ফোক সেন্টার হলেও আমাদের কাজটা হচ্ছে নবীন প্রবীণ সবার মধ্যে একটা সমন্বয় তৈরি করা এবং একটা মতবিনিময় তৈরি করা। এটা আসলে একটা মুক্ত আলোচনার একটা হাব বা মুক্ত আলোচনার একটা কেন্দ্র হিসেবে আমরা এই ফোক সেন্টারকে গড়ে তোলার প্রয়াস নিয়েছি এবং ইতিমধ্যেই আমরা অনেকগুলো প্রোগ্রাম করছি। আমরা মাসে 2 থেকে 3 বার আমরা বিভিন্ন ধরনের আয়োজন করছি এবং সেখানে কিন্তু সমাজের বিভিন্ন পর্যায়ের মানুষরা এসে যুক্ত হন এবং তাদের যে চাওয়া, তাদের দেখা, তাদের যে অভিজ্ঞতা, সেগুলো কিন্তু এখানে বয়ান হয় এবং এগুলো হচ্ছে কি পারস্পরিক এই বলার মধ্য দিয়ে, শোনার মধ্য দিয়ে, একটি আদান প্রদানের মধ্য দিয়ে আমরা যে মেসেজটা পাই সেটা হচ্ছে যে আমাদের সমাজে রূপান্তরের যে প্রক্রিয়াটা কিভাবে গড়ে উঠছে, কিভাবে আমাদের চিন্তাগুলো আবর্তিত হচ্ছে, সেটা সম্পর্কে আমরা আসলে একটা ধারণা পাই এবং সেই ধারণার প্রেক্ষিতে কিন্তু আমরা পরবর্তীতে কর্মসূচি প্রণয়ন করি যে কিভাবে আমরা এই বিষয়গুলোকে ধারণ করে কিভাবে আমরা সামনে অগ্রসর হব। আসলে এইটা একটা চলমান প্রক্রিয়া এবং এই চলমান প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা আসলে প্রতিনিয়ত নিজেদেরকে সমৃদ্ধ করতে পারছি এবং আমাদের যে নারীদেরকে নিয়ে যে আমরা কাজ করছি, নারীদের এম্পাওয়ারমেন্ট, সেই কাজটির বিষয়েও কিন্তু এখানে আলোচনা হয় এবং তারা কিন্তু তাদের মতামত দেন এবং একটা সচেতনতা বোধ তৈরি হয় যে তাদের ঘরে, তাদের বাইরে বিভিন্নভাবে নারীরা যে নির্যাতিত হচ্ছে বা নারীরা যে ক্ষমতার মধ্যে নেই, তাদেরকে কিভাবে সামনে আনা যায় সেগুলো নিয়েও আলোচনা হয় এবং আসলে একটা উদ্যোগের মধ্য দিয়ে তাদের সাথে আমাদের সম্পর্কটা বাড়ছে। এটা একটা ভালো দিক আর কি। একটি বৈষম্যহীন সমাজে আজকের প্রান্তিক নারীকে আপনি কেমন দেখতে চান? বৈষম্যহীন সমাজ, যেটা স্যার যেটা বললেন, আমিও তার সাথে সম্পূর্ণ একমত। আসলে সবারই অধিকার আছে, আমাদের মানে নাগরিক হিসেবে আমাদের প্রত্যেকের অধিকার সমান। যেমন আমি একটা ভোট যদি দেই, আমি শিক্ষিত মানুষ হয়েও যে ভোট দিলে যে সেটা একটি ভোট হিসেবে কাউন্ট হবে, আবার যিনি হয়তো পিছিয়ে আছেন
তিনি একটি ভোট দিলে সেই তার একটি ভোট হিসেবে সেটা কাউন্ট হবে। তার মানে অধিকারটা সবার সমান, কিন্তু অধিকার প্রয়োগের ক্ষেত্রটা হয়তো আমি হয়তো বেশি উপভোগ করছি, একজন যিনি পিছিয়ে আছেন তিনি সেটা করছেন না। তো আমরা চাচ্ছি যে তিনিও যেন তার অধিকারটা পান, এবং এই অধিকার পাওয়ার জন্য আমরা আইডি কিন্তু এই নারীর ক্ষমতায়নের জন্যে এবং অনগ্রসর লোকদের ক্ষমতায়নের জন্য কিন্তু আমরা কাজ করছি, এবং সেগুলো নিয়ে ইতিমধ্যে আলোচনা হয়েছে যে আমরা কী ধরনের কাজ করছি। আসলে সবার মূল হচ্ছে অর্থনীতি। অর্থনীতি হচ্ছে আমাদের চালিকা শক্তি। তো এই অর্থনীতি মানে ভাবে যদি আমরা তাদেরকে স্বাবলম্বী করতে পারি, তাহলে তাদেরও কিন্তু কথা বলার যে অধিকার এবং সেটার যে মূল্যায়ন, সেটা কিন্তু সমাজে বেড়ে যাবে। তো সেই কাজগুলো করার ক্ষেত্রে আমার মনে হয় যে এখন শুধুমাত্র আমরা যেটা করছি তা না, অন্যান্য যারা বিভিন্ন অর্গানাইজেশন করেন, সংগঠন করেন, তাদেরও উচিত যে এইভাবে আমরা যেভাবে কাজ করছি এই প্রক্রিয়ায় তারাও যেন আমাদের সাধারণ মানুষকে, আমাদের বিত্তহীন, আমাদের মানুষদেরকে এমপাওয়ারমেন্টের ব্যবস্থা করুন, আমাদের নারীদেরকে এমপাওয়ারমেন্টের ব্যবস্থা করুন, তাহলেই কিন্তু সমাজটা অগ্রসর হবে। রাজিয়া খাতুন, আমরা আপনার কাছে শুনবো, আপনাদের জীবন বদলে গেছে এমন কোনো গল্প বলবেন কি? হ্যাঁ, আমি প্রথমে সেলাই কাজ ট্রেনিং নিয়ে সেলাই কাজ করি। সেলাই কাজ করার পরে আমি আবার 10 মাস বিপিত ফিজিওথেরাপির উপরে ট্রেনিং নিই, সেটাও আইডির মাধ্যম থেকে। তো নেওয়ার পরে ওইখানে প্রশিক্ষণ শেষে আমি ওইখানেই আবার আমাকে স্যার চাকরি দিয়ে, আমি চাকরির পাশাপাশি আমাকে 2জন পেশেন্ট দিয়েছে দেখতে। এগুলো দেখে এখন আমি মোটামুটি ভালো একটা ইনকাম করতে পারছি, যার জন্য আমার ফ্যামিলিতে এখন পরিবারেও সম্মান বেড়েছে, মর্যাদা বেড়েছে। আর হচ্ছে আমার এলাকার সবাই এখন আমাকে সম্মান ও মর্যাদা দেয়। আর আমার পরিশ্রম করার কারণে এখন আমি স্বাবলম্বী হয়েছি, তার জন্যই আমাকে এখন সবাই সম্মান করে। স্বপন সেন, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আপনাদের কাজের মধ্যে এখন পর্যন্ত মানুষকে বলার মতো কোনো সফলতা বা অর্জনের ঘটনা আছে কি? একটু বুঝিয়ে বলবেন। আমাদের সবচেয়ে বড় সফলতা আমরা পেয়েছি বা আমরা করতে পেরেছি, যা আমরা যে জায়গায় বসবাস করি সেই জায়গাটা আসলে দরিদ্র এলাকা, সেখানে অশিক্ষিত বেশি, তাই স্বামী স্ত্রীর মাধ্যমে সবসময় তাদের দ্বন্দ্ব বিদ্বন্দ্ব লেগে থাকতো। আমরা পুরুষ যারা আছি তারা বুঝতে পারতাম যে আমরা যেহেতু সংসার চালাই, আমরা এই সংসারের সব কর্তা, আমাদের মাধ্যমে আমি যেটা করব সেটাই সঠিক, ভুল হলেও এটাই সঠিক। কিন্তু এখন আমরা বুঝাইতে পেরেছি যে না, নারী পুরুষ মিলে, স্বামী স্ত্রী মিলে যদি যে কোনো একটি কাজের উদ্যোগ নেই, তাহলে সেই কাজটাই সফলতা অর্জন করতে পারি। কারণ আমি যাই কিছু বুঝি, আমার যে স্ত্রী সেও কিন্তু বুঝতে পারে, কারণ আমার যে মেধা তার চেয়ে মেধা তারও হতে পারে। কিন্তু আমরা কি করি, বৈষম্যতা সৃষ্টি করি যে নারীরা, আমি অনেক কিছু বুঝি, নারীরা বুঝে না। কিন্তু আমাদের এলাকায় আমরা এইটুকু পেরেছি যে না, পুরুষের সঙ্গে নারীরাও অনেক কিছু বুঝতে শিখছে বা বুঝে তারাও সফলতা অর্জন করতে পারছে। আবারও প্রশ্ন রাখছি জাহিদ মোস্তফা আপনার কাছে। এখানে আইডি সংগঠিত নারী নেত্রী এবং কমিউনিটি ফোরামের নেতারা রয়েছেন, তাদের এবং আমাদের দর্শক শ্রোতাদের মাধ্যমে দেশবাসীর প্রতি আপনার আহ্বান বলবেন। অর্থনৈতিক শক্তিটাকে বাড়াতে হবে আমাদের, এবং এই ক্ষেত্রে আমরা যে কর্মসূচিগুলো নিয়েছি সেই কর্মসূচিগুলোকে এগিয়ে নিতে হবে, এবং এখানে আপনাদেরকেও এগিয়ে আসতে হবে। এই যে যারা আমাদের বিভিন্ন জেলায় যারা কাজ করছেন নারীদের এমপাওয়ারমেন্ট নিয়ে, তাদেরকেও বলছি যে আপনারা আরও বেশি বেশি নারীদেরকে সংযুক্ত করুন এই কাজের মধ্য দিয়ে, এবং তাদেরকে ধারণা দিন যে আপনার যে পরিবর্তনটা হয়েছে সেই পরিবর্তন সম্পর্কে তাদেরকে ধারণা দিন। ধারণা দিলে সে কিন্তু বুঝতে পারবে যে অতীতের আপনি আর এখনকার আপনি, আপনার মধ্যে যে একটা মানে অগ্রসরমানতা তৈরি হয়েছে এটা কিন্তু সে বুঝতে পারবে, এবং সে যদি বুঝতে পারে, উপলব্ধি করে, তাহলে কিন্তু সেও এগিয়ে আসবে। এবং সেটা যদি এগিয়ে আনতে পারেন, এবং আপনি যেমন 10 জনকে আনছেন, ওই 10 জন থেকে কিন্তু 100 জনের মধ্যে ওইটা ছড়াচ্ছে। এইভাবে যদি করতে পারেন তাহলে আমার মনে হয় যে সত্যিকার অর্থে আমরা যে কাজগুলো করতে চাচ্ছি সেগুলো অনেক দূর অগ্রসর হবে।
এবার আমি স্যারের কাছে একই প্রশ্ন জানতে যাচ্ছি। স্যার, আহ্বান তো প্রথম কথাটা হচ্ছে অল ম্যান আর ইকুয়াল, নর বা নারীর কোনো ডিফারেন্স নাই। সুতরাং এটা করতে গেলে এখন যেহেতু আধিপত্যটা পুরুষের কাছে, সুতরাং তাদের এই স্যাক্রিফাইসটা করতে হবে। স্যাক্রিফাইস মানে নট ইন অন দ্য আদার সেন্স, তাদেরকে তাদের সমকক্ষ করে গড়ে তুলতে হবে। তাতে যে একটা সুন্দর সমাজ গড়ে উঠবে এবং একটা সম্পূরক কি বলে যে পুরুষ এবং মহিলার বা পারিবারিক যে সম্পর্কটা গড়ে উঠবে, সেটি হচ্ছে আগামীতে আমাদের চালিকা শক্তি। এবং এখানে আমি আবারও বলবো, এটা যেমন আমি বলছি দরিদ্র হতদরিদ্রদের মধ্যে আছে, উপরতলারও কিন্তু একই ব্যাপার। উপরতলায় কিন্তু যার অর্থনৈতিক স্বাধীনতা নাই, সেও কিন্তু এম্পাওয়ার্ড না। কারণ এম্পাওয়ার্ডের মূল জায়গাটা কিন্তু অর্থনীতি, এবং সেই অর্থনীতিটা মেয়েরা যত বেশি এই জায়গায় ইনভলভ হবে, তত তাদের মুক্তিটা আরও ভালো হবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা এতক্ষণ ধৈর্য সহকারে আমাদের আলোচনা শুনলেন। আজকের আলোচনায় একটি ব্যতিক্রম ধর্মী উদ্যোগের মধ্য দিয়ে বেসরকারি উন্নয়ন সংস্থা আইইডির সহায়তা নিয়ে প্রান্তিক নারীরা রোকেয়ার দেখিয়ে যাওয়া পথে কিভাবে নতুন আলোর পথে এগিয়ে চলছে তা তুলে ধরার চেষ্টা করলাম। আমরা লক্ষ্য করলাম যে নারী একদিন ঘরে বন্দী ছিলেন, আজ তিনি কিভাবে ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিকভাবে নিজেকে গড়ে তুলছে, অপরাপর নারীদের এগিয়ে যেতে সহায়তা করছেন। আমরা এই জন্য আইডিকে আমাদের কৃতজ্ঞতা জানাই। একই সাথে আজকে যারা আমাদের আলোচনায় অংশগ্রহণ করলেন তাদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। অব্যাহত থাক মুক্তির কথা। আপনাদের সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে শেষ করছি আজকের পর্ব। আগামী পর্বে আবারও দেখা হবে অন্য কোনো অতিথি, অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই নিরাপদে থাকুন, সুস্থ থাকুন।